সবাই আমার কথা শুনতে পাচ্ছ কিনা একটু জানাও। এইটা আমাদের আসলে অ্যাকচুয়ালি পেইড ব্যাচের ক্লাস। আসলে সবাই হচ্ছে পেইড ব্যাচে যারা আছো সবাই আমার কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা একটু মেসেজ করে জানাও। আমি তো আসলে ডেঙ্গুতে আক্রান্ত ছিলাম, সো এই কারণে আমি তোমাদের আজকে স্টুডিওতে যেতে পারি নাই। সো পেইড ব্যাচের ক্লাস, এটা পেইড ব্যাচের। ওকে, সবাই কথাবার্তা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। এটা আমাদের আসলে পেইড ব্যাচের ক্লাস, আর আজকে সোমবার আসলে শিডিউল ক্লাস। ওয়ালাইকুম আসসালাম। আমার কথা শুনতে সাউন্ড কম, কথা আস্তে শোনা যায়, ঠিক আছে? একটু সবাই পুরো সময় ধরেই ক্লাস করবা আসলে। ওকে, এখন একটু সুস্থ হওয়ার পথে, সুস্থ হচ্ছি আসলেই। এখন কি সাউন্ড ঠিক আছে? সাউন্ড ঠিক আছে এখন? ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড না, এটা তো আসলে আমার জুমে ক্লাস নেওয়ার কথা ছিল আসলে। সো আমি হচ্ছে অ্যাকচুয়ালি যাইতে পারি নাই, আমাদের স্টুডিওতে যাইতে পারি নাই, বাসা থেকেই ক্লাস নেওয়া হচ্ছে এখন। আচ্ছা, আমরা তাহলে কথাই কাজে ফিরি। কাজে আজকে আমরা দুইটা ফেজে ক্লাস নিব আসলে, বুঝতে পারছো? দুটো কনসেপ্টে ক্লাস হবে। একটা পার্টে আমরা আলোচনা করব সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, প্রথম 1 ঘন্টা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আর একটি আলোচ্য বিষয় হচ্ছে ড্রিম। ড্রিমের লেসন 1 ধরবো, এখান থেকে ভোকাবুলারি নিয়ে আলোচনা করব, পয়েম আছে এবং ফিগার অফ স্পিচ লিটারেচার পার্টে, যেটা ফিগার অফ স্পিচের ডেফিনেশন সি ইউনিটে আসতে পারে, আলটিমেটলি অন্যান্য কোশ্চেন। এবং বইটা আসলে সবার জন্যই, খুব অল্প কিছু অধ্যায় আছে, সো আমরা ঝুঁকি নিব না, সবার জন্যই বইটা আসলে পরিপূর্ণভাবে নিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই আজকের লেকচারটা লেকচার 4, ঠিক আছে? লেকচার 4 যারা পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে, লেকচার 4 একটু ত্রুটির জন্য, আমার অসুস্থতার জন্য আমি আসলে স্টুডিওতে যাইতে পারি নাই, এই কারণেই মূলত। আর অনেকগুলো 3টা ইউনিটের একসাথে ক্লাসে আমরা 3টা আলাদা আলাদা ডিভাইসে ক্লাস নিয়ে থাকি। সো এইখানে আমার এখানে এই ইয়েটা না থাকার জন্য পেজে আসলে ডিরেক্ট লাইভ দেখাচ্ছে, অন্তত ক্লাসটা হোক। হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু চিকন হয়ে গেছি, মানে খুবই অসুস্থ ছিলাম আসলে। তো খেয়াল করো। আচ্ছা, তাহলে আমরা আমরা আলোচ্য বিষয়ে ফিরে যাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা তাহলে বুঝতে পারছো, খাতায় লিখে নাও আজকের লেকচারের আলোচ্য বিষয় কি 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 পড়ানো হবে। এর প্রথম পেজে আলোচনা করা হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং সেকেন্ড পেজে আলোচনা করব আমরা হচ্ছে টেক্সট বই নিয়ে। যদি না ধরতে পারি টেক্সট বই, তাহলে কালকে আবার ক্লাস নিব আসলে, ঠিক আছে? সো এখন আসলে সবাই আমার সাউন্ড শুনতে পাচ্ছো? এই জন্য বাসায় ক্লাস নেই না আসলে, বুঝছো না? নানা ধরনের যন্ত্রণা, নিজের উপরে বিরক্ত আসে।
একটু লাইনে থাকো সবাই। মেজাজ খারাপ ভাই। এবার সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো তো একটু। এবার সাউন্ড ক্লিয়ার আছে দেখো তো। আচ্ছা, ওকে, ফাইন। ওকে, আমরা তাহলে আমাদের আলোচ্য বিষয়তে ফিরি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখানে আমাদের কাজ হবে সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করা। সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করা, সবাই একটু খেয়াল করবা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করা। একদম বেসিক মৌলিক লেকচার শুনবা। সাবজেক্টে কারা বসে, আসলে সাবজেক্টে নাউন ফর্ম ব্যবহার হয়, সাবজেক্টে প্রোনাউন ব্যবহার হবে, সাবজেক্টে নাউন ফ্রেজ ব্যবহার হবে, সাবজেক্টে নাউন ক্লজ ব্যবহার হবে, সাবজেক্টে জেরান্ড ব্যবহার হবে, সাবজেক্টে ইনফিনিটিভ ব্যবহার হবে এবং সাবজেক্টে ভার্বাল ফ্রেজ ব্যবহার হবে। দেখেছো সাবজেক্ট কত কনসেপ্টে জায়গা। ভার্বাল ফ্রেজ ব্যবহার হবে, ভার্বাল ফ্রেজ ব্যবহার হবে। পুরো বিষয়টা ক্লিয়ার করবা। এটা কিন্তু একদম মৌলিক লেকচার থেকে শুরু করে যাতে ট্রান্সলেশনের সময় হেল্প হতে পারে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ হচ্ছে সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করা। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ হচ্ছে সাবজেক্ট দেখে ভার্বকে নির্ণয় করা। একটু লিখে নাও, সাবজেক্টে কারা কারা বসতে পারে। সাবজেক্টে নাউন বসতে পারবে, সাবজেক্টে প্রোনাউন বসতে পারবে, সাবজেক্টে নাউন ফ্রেজ বসতে পারবে, সাবজেক্টে নাউন ক্লজ বসতে পারবে, সাবজেক্টে ইনফিনিটিভ, জেরান্ড এবং ভার্বাল নাউন বসতে পারে। খেয়াল করে ফেলো, সাবজেক্টে যদি নাউন ফ্রেজ, নাউন ক্লজ, ইনফিনিটিভ, জেরান্ড এবং ভার্বাল নাউন বসে তাহলে আমাদের কাজটা অনেকাংশেই সহজ হয়ে যায়। তখন ভার্বটি হবে সব সময় সিঙ্গুলার, তখন ভার্ব হবে সিঙ্গুলার। আর সাবজেক্টে যদি নাউন এবং প্রোনাউন বসে যায় তখন তুমি সেটা দেখে নির্ণয় করতে হবে। সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, সেটা যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে। খুব ভালোভাবে দেখবা, দুইটা ফেজে দুইটা কনসেপ্ট এই লেকচারের আলোচ্য বিষয়। আমরা তো অনেক অনেক লেকচার নেওয়া হচ্ছে, অর্থাৎ ডাবল ডাবল করে নেওয়া হচ্ছে। একটা লেকচার একদিনে শেষ না হইলে আবার নেওয়া হচ্ছে। হ্যাঁ, মাঝখানে একটা ক্লাস তো আমার তো গত রবিবার থেকেই ডেঙ্গু হওয়ার কারণে আমি আসলে ক্লাসের বাইরে ছিলাম। তো দেখো, সাবজেক্টে সবাই লিখে দিয়েছো, বলো ভার্বাল নাউন নিয়ে আলোচনা করছি আমরা। এইটুকু লিখে নিয়েছো কিনা বলো সবাই। একজন বলেছে ভার্বাল নাউন নিয়ে, হ্যাঁ কথা আমরা বলতেছি, ওকে ফাইন। জাহিদুল ইসলাম, লিখেছো কিনা লেকচার, লিখেছো কিনা? ওকে। সাবজেক্টে কে কে বসতে পারে এইটা তোমার সম্পর্কে ধারণা থাকতে হবে, তোমার এই সম্পর্কে জানতে হবে। সাবজেক্টে নাউন বসবে, সাবজেক্টে প্রোনাউন বসতে পারে, সাবজেক্টে নাউন ফ্রেজ বসতে পারে, সাবজেক্টে নাউন ক্লজ বসতে পারে, সাবজেক্টে ইনফিনিটিভ বসতে পারে, সাবজেক্টে জেরান্ড বসতে পারে এবং ভার্বাল নাউন বসতে পারে।
সো একজন জাহিদ বলেছে ভার্বাল নাউন আসলে কেমন হবে, দি এবং অপের মাঝে একটা নাউন বসে যাবে যার অরিজিন হবে ভার্ব থেকে। আমরা আসতেছি, শোনো, সাবজেক্টে যদি নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড, ইনফিনিটিভ এবং ভার্বাল ফ্রেজ বসে থাকে তাহলে ডিরেক্ট ভার্বটি হবে সিঙ্গুলার। আর সাবজেক্টে যদি এই নাউন অথবা প্রোনাউন বসে তখন দেখবা সেই নাউনটি কি সিঙ্গুলার নাকি প্লুরাল। আচ্ছা, এবার চিন্তা করো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচ্য বিষয় কি 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 দেখো বলো। সাবজেক্ট দেখো, তো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল এটা ইংরেজির কোন চ্যাপ্টারের আলোচ্য বিষয়? নাম্বারের আলোচ্য বিষয়। নাম্বার লিখে ফেলো, নাম্বারের আলোচ্য বিষয়। নাম্বার। সাবজেক্ট কি নিয়ে আলোচনা করে? পার্সন কে নিয়ে। এটা কোন পার্সন? এটা কি থার্ড পার্সন, এটা কি সেকেন্ড পার্সন এরকম, নাকি এটা ফার্স্ট পার্সন? তাহলে তুমি লিখে ফেলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার এন্ড পার্সন। এটা জেন্ডার নিয়ে কাজ করে না যে এই সাবজেক্টটা নারী স্ত্রীবাচক নাকি পুরুষবাচক, এইসব আমরা দেখি না। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট লিখে ফেলো রিফার্স টু নাম্বার এন্ড পার্সন। মৌলিক প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার এন্ড পার্সন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার এন্ড পার্সন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রিফার্স টু নাম্বার এন্ড পার্সন। লিখে ফেলো। আচ্ছা, আস্তে আস্তে এক একটা ধাপে ধাপে প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমরা আলোচনা করব। অনেক প্রশ্ন সাজানো হয়েছে, আমি শেষ করার চেষ্টা করব। এবং আগে যা যা পড়েছো সেই সমস্ত কনসেপ্টের জায়গাগুলো একটু দেখবা, একটু ভালোভাবে চিন্তা করে ফেলবা। আচ্ছা, চলে আসো 1 নাম্বার কোশ্চেন নিয়ে আমি আলোচনা করি। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। I bought, ভালো করে বুঝো, 2 pair of trousers. I bought 2 pair of trousers. আমি 2 জোড়া ট্রাউজার কিনেছিলাম। মনোযোগ দিবা। সো 2 যখন হবে তখন অবশ্যই আমরা 2 pairs কে নিতে পারি। 2 pairs এমন হবে। সো এই এ অপশনের আলোচ্য বিষয়টা ভুল রয়েছে। ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইস? আমরা লেসন 1 অর্থাৎ আমাদের লেকচার 1-এ পড়েছিলাম আনকাউন্টেবল নাউনের সাথে, ভালো করে বুঝো, আনকাউন্টেবল নাউনের সাথে এস অথবা ইএস যোগ হবে না। এস অথবা ইএস যোগ হবে না। যদি হয় তাহলে তার অর্থ হারাবে। আমার কথা বুঝতে পেরেছো? যেমন দেখো, ওয়াটার, ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি। এর সাথে যখন এস যোগ করে দিবা ওয়াটার্স, এই ওয়াটার্স শব্দের অর্থ হচ্ছে জলাশয়। বুঝতে পেরেছো? যেমন দেখো, ওয়ার্ক, কাজ, এটা আনকাউন্টেবল নাউন, কিন্তু যখন তুমি বলবা ওয়ার্কস তখন হয়ে যাবে সাহিত্য কর্ম। দ্য ওয়ার্কস অফ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের সাহিত্য কর্ম। ঠিক একইভাবে দেখো অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দের অর্থ উপদেশ, উপদেশ। আর যখন তুমি বলবা অ্যাডভাইসেস, অ্যাডভাইসেস শব্দের অর্থ হচ্ছে সুনাম, সুনাম, তাই না? যেটাকে আমরা গুডউইল বলে থাকি, সুনাম, গুডউইল। তাহলে তুমি কি বলতে পারো ক্যান ইউ গিভ মি সাম অ্যাডভাইসেস? আমাকে কিছু সুনাম দিতে পারো? এটা কোনো কথা হইল? এর বাক্যের পূর্ণাঙ্গ কোনো যোগ্যতাই নেই, তাই বি অপশনও বাদ চলে যাচ্ছে। আই রিড পোয়েট্রি, ঠিক একইভাবে পয়েম, পয়েম আমরা পড়তে পারি, পয়েম কাউন্টেবল, বাট পোয়েট্রি আনকাউন্টেবল। এই কারণে আমরা সি অপশনটাকেও নিতে পারি নাই। হ্যামলেট ইজ ওয়ান অফ শেক্সপিয়ার্স মোস্ট ফেমাস ওয়ার্কস। হ্যামলেট হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের অন্যতম বিখ্যাত সাহিত্যকর্ম অর্থাৎ নাটক, ওয়ার্কস। এই কারণে আমরা ডি অপশনটাকে কারেক্ট ফর্ম করে ফেললাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে এভাবে নাউন, কাউন্টেবল, আনকাউন্টেবল নাউনের কিন্তু প্যাস লাগতে পারে। আমাকে এই প্রশ্নটা বলো তো, কেউ বুঝতে পেরেছো? বুঝো নাই কিনা একটু বলো। অন্যান্য অপশন কেন হইল না এবং এটাই কেন কারেক্ট উত্তর হলো, এটা একটু বুঝতে পেরেছো কিনা সবাই?
আচ্ছা, সব আজকে কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আমি কথাবার্তা বলবো। এই প্রশ্নটা চলে আসলো, আস্তে আস্তে একটু ভালো করে বুঝো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে আগে বুঝতে হবে যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তোমাকে কিভাবে চিনতে পারো, ভালো করে বুঝো। আমরা এই চারটা অপশনের মধ্যে দেখো ডিরেক্ট তিনটা অপশন সরাসরি ভার্ব পাচ্ছি। এমসিকিউ কোশ্চেনে চারটা অপশনের মধ্যে দুইটা অপশন অন্তত যে দলভুক্ত হবে ওই প্রশ্ন ওই টপিকসের অন্তর্ভুক্ত হবে। আমার কথা বুঝতে পেরেছো? এই চারটা অপশনের মধ্যেই দেখো ভার্ব আছে, তাহলে আমরা বুঝে ফেলেছি এই জায়গাটা ভার্বের। আমরা যখন ভার্ব বসিয়ে ফেলবো তখন আমরা অবশ্যই সাবজেক্ট দেখেই ভার্বকে নির্ণয় করব, তখন আমাদের কাছে স্পষ্ট যে এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। খেয়াল করো তাহলে, দ্য মিটিং এটা হচ্ছে সাবজেক্ট, এবং দেখো তুমি দেখবা সাবজেক্ট কি কি দেখবা। দ্য মিটিং সাবজেক্ট সিঙ্গুলার, তো প্রথম কনসেপ্ট আমরা বুঝে ফেলেছি, সাবজেক্ট সিঙ্গুলার অর্থাৎ এক বচন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। আর কি দেখব, সেটা কি অ্যাক্টিভ না প্যাসিভ। মিটিং কি পোস্টপোন হতে পারে? পোস্টপোন শব্দের অর্থ স্থগিত। মিটিং নিজে নিজে পোস্টপোন হইতে পারে না, কর্তৃপক্ষ বা অফিসের বস মিটিংটাকে পিছিয়ে দিয়েছিল, স্থগিত করিয়েছিল। তার মানে আমরা এই সাবজেক্ট সিঙ্গুলার পাচ্ছি এবং প্যাসিভ পাচ্ছি। প্যাসিভের স্ট্রাকচার কি? অক্সিলিয়ারি ভার্ব বসে এবং মূল ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পোস্টপোন থার্ড ফর্ম আছে, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব বসে যাবে। সো দেখো ওয়াজ ওয়্যার অক্সিলিয়ারি ভার্ব, কিন্তু মিটিং তো সিঙ্গুলার, তাহলে ওয়্যার তো বসতে পারে না, এই জন্য সি অপশন হয় নাই। উইল যদি নাও, উইল একটা মডাল ভার্ব, মডাল যখন প্যাসিভ হয় তখন এরপরে আবার একটা বি বসে, কিন্তু উইল বি এমন কোন অপশন নেই। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন প্যাসিভ হয় তখন হ্যাভ অর হ্যাজ বিন, দ্য মিটিং হ্যাজ বিন, এই জন্য বি অপশন কারেক্ট ফর্ম। আমি চারটা অপশন দেখে চারটা অপশনের মধ্যে তিনটা অপশন এই ভার্ব পেয়েছিলাম, তখন আমার কাছে স্পষ্ট যে এই টপিকসটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এসেছে। তখন আমি সাবজেক্ট দেখেছি, সাবজেক্টকে আমি পেয়েছিলাম সাবজেক্ট দ্য মিটিং, সাবজেক্ট একটা সিঙ্গুলার ফর্ম ছিল এবং প্যাসিভ ছিল, এবং আমার উত্তরটা হলো দ্য মিটিং হ্যাজ বিন পোস্টপোন ডিউ টু ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে মিটিংটি স্থগিত করা হয়েছিল। ওকে, বুঝতে পেরেছো কিনা? ওকে ফাইন। এবার আমরা দেখো ওয়ান অফ, প্রত্যেকটা অপশনের মধ্যে ওয়ান অফ পাচ্ছ। খুব দ্রুত খুব দুর্দান্ত ভাবে এই স্ট্রাকচারটা লিখে নাও। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে সাবজেক্ট প্লুরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার এবং প্রোনাউনও হবে সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, ভার্বটি হবে সিঙ্গুলার এবং প্রোনাউন যদি থেকে থাকে তাহলে সেটিও হবে সিঙ্গুলার। খেয়াল করো সেটা আমি কি বললাম আসলে। আবার দেখো যাদের লেখাতে ঝামেলা আছে, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, এভরি অফ, আইদার অফ, আইদার অফ, নাইদার অফ, নাইদার অফ, ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার এবং যদি কোনো পসেসিভ থেকে থাকে সেটাও হবে সিঙ্গুলার। দেখো এভাবে একটু মনোযোগ দিবা। ওয়ান অফ দ্য ওয়ার্কার্স, one of the workers have or has done their or his overtime, their or his
ওভার টাইম, মনোযোগ দাও এখানে, ওয়ান অফ এর পরে দেখেছো দ্য ওয়ার্কার্স, প্লুরাল রয়েছে, ভার্বটি হবে সিঙ্গুলার হ্যাজ এবং প্রোনাউনটিও হবে সিঙ্গুলার হিজ। শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না, সাবজেক্ট ভার্বের সমস্ত কোরাম ভেঙে যাবে যদি বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন থেকে থাকে। ঠিক এই কনসেপ্টটাকে আবার দেখো, এই বাক্যটাকে যদি আমি এভাবে লিখি, ওয়ান অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার্স ব্যক্তি, তাহলে আমরা লেকচার 2 তে পড়েছিলাম হু কে সাপ্লাই করলাম, রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট এবং ভার্বের মাঝে বসেছে, হ্যাভ অর হ্যাজ, ডান, দেয়ার অর হিজ, ওভার টাইম। এবার খেয়াল করো, এই হু এটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট থাকবে, দেখেছো ওয়ার্কার্স প্লুরাল, এখন ভার্বটিও হবে প্লুরাল হ্যাভ এবং প্রোনাউনটিও হবে প্লুরাল দেয়ার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, প্রোনাউনও সিঙ্গুলার। শুধু এই ক্ষেত্রেই না, ইংরেজি সকল বাক্যে যখন তুমি রিলেটিভ প্রোনাউনের দেখা পাবা, ওই রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট বলে ডিফাইন হবে। রিলেটিভ প্রোনাউন যখন বসে যাবে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্ত ব্যবহার ভেঙে চুরে যাবে। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট। বুঝতে পেরেছো কিনা? এবার বলো শরীফ, বুঝেছো কিনা? ওকে, যখন তুমি বাক্যের মধ্যে রিলেটিভ প্রোনাউন দেখবা, আবার দেখো, ধরো আমি এখানে বললাম ইট ইজ হি হু am is are responsible to this task। এবার দেখো, এবার কনসেপ্ট দেখো, এটা ভার্ব, এই যে হু পাচ্ছ এইটাকে আমরা বলবো রিলেটিভ প্রোনাউন। এই রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই সাবজেক্ট কে আছে? হি, এটাই বাক্যের রিয়েল সাবজেক্ট। তাহলে হি ইজ। এবার কি বুঝতে পেরেছো কিনা? এবার বুঝেছো কিনা? রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট হবে, সেখানে অন্য কোনো নিয়ম আর অ্যাপ্লিকেবল না। ফাইন, এখানে রিলেটিভ প্রোনাউন হু, সুন্দর। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সে বাক্যের সাবজেক্ট হবে। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট হিসাবে আখ্যায়িত হবে এবং সেটাকে আমরা প্রকৃত সাবজেক্ট ধরে নেব। তখন কোনো নিয়মই কাজ করবে না। আমরা এই জন্য বারবার দেখে ফেলবো রিলেটিভ প্রোনাউন থেকে সচেতন, আমরা এই বাক্যগুলোর মধ্যে রিলেটিভ প্রোনাউন পাচ্ছি কিনা। ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে, মাই ফ্রেন্ডস হবে, কিন্তু ফ্রেন্ড আছে অপশন এ বাদ। ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে মাই ফ্রেন্ডস, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার, এখানে প্লুরাল আছে তাই বি বাদ। ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে, ভার্ব সিঙ্গুলার, সো সি অপশন কারেক্ট ফর্ম। ওয়ান অফ এর পরে সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার, এখানে ভার্ব প্লুরাল থাকার কারণে আমরা ভুল করেছি। সো আমাদের সি অপশন কারেক্ট ফর্ম কেন হয়েছে আমরা বুঝতে পেরেছি। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। ওয়ান অফ, ইচ অফ, এভরি অফ, আইদার অফই না, শুধু ইংরেজি সাবজেক্টের প্রকৃত সাবজেক্টের ডেফিনেশনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই বাক্যের সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে, সেটাই সাবজেক্ট। হ্যাঁ, ওকে ফাইন। রিলেটিভ প্রোনাউন থেকে সাবধান।
রিলেটিভ প্রোনাউন কিন্তু ভালোভাবে দেখবা, না থাকলে তো নাই, তখন এই যে রুলস রেগুলেশন চলে আসলো। আর এগুলোকে রুলস হিসাবে নেবেন, আমরা এতবার আলোচনা করব। এটা যেটা আলোচনা হবে আজকে ড্রিম, যেটা এরপর এই লেকচারের সাথে অ্যাড, ড্রিম লেসন 1 এর ঠিক এই ব্যাপারগুলো নিয়ে আমরা আবার সেটা আলোচনা করা হবে। টেক্সট বইটার মাত্র 10-12টা অধ্যায় একেবারে ঝালাই করে ফেলতে হবে। লেকচার লিখেছো কিনা সবাই বলো, টেক্সট বইয়ের সময় যেন আবার রিপিট করতে না হয়। লেকচার লিখেছো কিনা সবাই, লেকচার লিখেছো কিনা বলো। এখানে এত বড় বড় কথা করে কমেন্টস লেখা দরকার নেই, এটা খাতায় লেখো। হ্যাঁ, ওকে ফাইন। এখানে খালি বুঝেছি বুঝি নাই বা লিখেছি লিখি নাই এরকম লিখলেই হবে। এটা মূলত ইয়া করবা। আচ্ছা, খেয়াল করো তাহলে, রিয়েল সাবজেক্ট চিনতে হবে, বুঝতে পারছো? রিয়েল সাবজেক্ট চিনে নাও দ্রুত, রিয়েল সাবজেক্ট চিনতে হবে তোমাকে। প্রকৃত সাবজেক্ট মনে রাখো, এখানে লেখো প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট, প্রেপোজিশন, এই দুই তিনটা কথাতেই কিন্তু সব হয়ে যায়, তারপরে আমরা এক্সট্রা লিখি। প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট, and not যুক্ত সাবজেক্ট, but not যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, বাক্যের সাবজেক্ট হবে না। প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট, and not যুক্ত সাবজেক্ট, but not যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না। খেয়াল করো, ধরো আমি এখানে এরকম লিখলাম, ইউ and not I am, is, are responsible। খেয়াল করো, অ্যামিজার এটা ভার্ব, এটা যদি ভার্ব হয় এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্টের জায়গা, কিন্তু আমরা দেখো এই and not যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, তাহলে এই ইউ এটাকেই আমরা রিয়েল সাবজেক্ট বলবো, প্রকৃত সাবজেক্ট। এটাই তোমাকে চিনতে হবে। তাহলে ইউ আর রেসপন্সিবল, তুমিই দায়ী, নট আই, আমি না। প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট and not যুক্ত এই কথাটা এরা কখনোই হবে না। and not এবং but not যুক্ত সাবজেক্ট কখনোই বাক্যের সাবজেক্ট হবে না, কখনোই হবে না। প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, এই কথা দিয়ে আমরা একটা বিশাল লিস্ট মুখস্থ করা থেকে বেঁচে যেতে পারি। এটাই দরকার, আসলে রুলস আকারে এত দরকার না আমাদের। আচ্ছা, কিন্তু প্রিপোজিশন থাকার পরেও নোটবেন আমি লিখতেছি, এ নাম্বার অফ percent of, percentage, fraction of ভগ্নাংশ, most of, majority of, minority of, এদের পরে যে নাউন অথবা প্রোনাউন থাকবে সেই আসলে ভার্বকে নির্ণয় করবে। ভার্ব সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে এটা নির্ণয় করে দিবে এরাই নির্ণয় করবে কেমন হবে। এগুলো একটু ব্যতিক্রম, প্রেপোজিশন থেকে বাদ হয়ে যাওয়ার কথা ছিল, লিখে নাও। আচ্ছা, যদি না বুঝে থাকো মনোযোগ দাও, বুঝে যাচ্ছ।
খুবই স্পষ্ট ভাবনা, খুবই সরল ভাবনা, খুব সহজ কথা। দেখবা একটু, যারা বুঝো নাই, ডিজার্ভ, আচ্ছা আস্তে আস্তে ভালো করে বুঝো। এটাও কিন্তু আমি একদম লেম জিনিস লিখতেছি, তারপর কেন আমার সন্দেহ হয় বিধায় লিখতেছি। ধরো আমি এখানে লিখলাম বয়, এখানে লিখেছি বয়েজ, এরা নাউন, নাউনের সাথে এস যোগ না নেই, তাহলে এই নাউনটি সিঙ্গুলার। এই কথাও আমাকে লিখতে হচ্ছে, অনেকের প্রবলেম আমার চোখে পড়েছে, নিজের চোখে। আর নাউনের সাথে এস যোগ থাকলে নাউন প্লুরাল। এবার দেখো ডিজার্ভ, ডিজার্ভ ভালো করে বুঝো, এটা ভার্ব। আবার লিখলাম ডিজার্ভস, ভার্বের সাথে এস না থাকলে ভার্ব প্লুরাল, কিন্তু ভার্বের সাথে যখন এস থাকে তখন ভার্ব সিঙ্গুলার। নাউন এবং ভার্বের চরিত্র সম্পূর্ণ ভিন্ন, উল্টায় ফেলো না কিন্তু। নাউন এবং ভার্বের চরিত্র সম্পূর্ণ ভিন্ন। নাউন যখন এস মুক্ত থাকে নাউন সিঙ্গুলার, কিন্তু ভার্ব যখন এস মুক্ত থাকে তখন ভার্ব প্লুরাল। নাউনের সাথে এস যুক্ত থাকলে নাউন প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস যুক্ত থাকলে ভার্ব সিঙ্গুলার। নাউন এবং ভার্বের এই চরিত্র বুঝতে হবে। কেন? সাবজেক্টে নাউনের দল, আর এরপরেই ভার্ব বসে যাবে। তো ডিজার্ভ এটা ভার্ব প্লুরাল, ডিজার্ভস এটা ভার্ব সিঙ্গুলার, হ্যাজ ডিজার্ভ হ্যাজ সিঙ্গুলার আছে, আর ডিজার্ভিং ভার্বের আইএনজি ফর্ম কোনো ভার্বই না। আমরা চারটা অপশনের মধ্যে তিনটা অপশনই বুঝে ফেলেছি ভার্ব, তাহলে আমরা স্পষ্ট এই গ্যাপে একটা ভার্ব বসে যাবে। তখন আমি ছুটবো সাবজেক্টের কাছে, কারণ সাবজেক্টই বলে দিতে পারে ভার্বকে। কিন্তু আমি জানি সাবজেক্টের জায়গা অনেক বিশাল, অনেক বিশাল, কিন্তু ভার্বকে প্রভাবিত করতে পারে খুব কম অংশ। ভার্বটা সিঙ্গুলার নাকি প্লুরাল এই কথাটুকু যে বলে দিতে পারে সেই প্রকৃত সাবজেক্ট। তুমি একবার দেখো এই গ্যাপটা ভার্বের, এই জায়গাটা যদি ভার্বের হয়, তাহলে আমি দ্য ইয়াং এন্টারপ্রেনার থেকে এই মেম্বার্স পর্যন্ত পুরো জায়গাটা কার? সাবজেক্টের। সাবজেক্টের জায়গা এই বিশাল, কিন্তু ভার্বকে প্রভাবিত করতে পারে খুব কম অংশ। যে পারে সে রিয়েল সাবজেক্ট। এই রিয়েল সাবজেক্ট খোঁজার জন্য আমরা দুটো জিনিস এখন পর্যন্ত পড়েছি। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সে সাবজেক্ট, আর একটা জিনিস পড়েছি প্রেপোজিশন যুক্ত সাবজেক্ট এন্ড নট যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না। এবার আমাকে এই বিশাল জায়গা যেহেতু সাবজেক্টের জায়গা, কিন্তু আমি খুঁজবো রিয়েল সাবজেক্ট। দেখো খুঁজে পেয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ একটা প্রিপোজিশন ছিল এই। তাহলে এইখান থেকে টোটাল বাদ, এখন প্রকৃত সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং এন্টারপ্রেনার, এইটা হচ্ছে সাবজেক্ট। এবং দ্য ইয়াং এন্টারপ্রেনার সাবজেক্ট সিঙ্গুলার, তাহলে ভার্বটিও হবে সিঙ্গুলার, ডিজার্ভস। বুঝতে কি পেরেছো এবার? এটা রিয়েল সাবজেক্ট। ফাইন আয়েশা, খুব সুন্দর সুন্দর। প্রকৃত সাবজেক্টটাকেই খুঁজে বের করতে হবে আমাদের, প্রকৃত সাবজেক্টকেই খুঁজে বের করতে হবে। তোমাদের কিন্তু ক্লাস শিডিউল বেড়ে বেড়ে যাচ্ছে। এই সপ্তাহে আগে একটা আমি মিস করেছিলাম। এখন থেকে আমার ক্লাস সোমবারের সাথে শুক্রবারেও হবে, শুক্রবারেও হবে। টেক্সট বই ভোকাবুলারি, টেক্সট বই ভোকাবুলারি, যুদ্ধ ঘোষণা একদম টেক্সট বই ভোকাবুলারি। আর সোমবারে এটা ডিপেন্ড করতেছে, ঠিক আছে। গ্রামার ক্লাস বেশি লাগবে না, আমি হোমওয়ার্ক দিব, সেইগুলো সলভ করলেই বেশি লাগবে না। ওকে ফাইন, আমি দেখবো। আমার ওই অনেক দিন ধরে, এক সপ্তাহ ধরে সব এলোমেলো অবস্থায়, ল্যাপটপ কোথায় রাখছি পাচ্ছি না খুঁজে, সেজন্য মোবাইলে কমেন্টস দেখলে পড়া হয় না।
ঠিক আছে, ওকে। একদমই ওই 7টার সময় হয়, 7টাই হবে, হ্যাঁ 7টাই ক্লাস হবে, 7টাই ক্লাস হবে। টেক্সট বইয়ের সাথে অন্যান্য কনসেপ্ট গুলো যাবে, ঠিক আছে, আর যা যা নিয়ে আসা। হ্যাঁ হ্যাঁ, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর পজিটিভ ভার্ব শেষ হলেই রিটেন, আমি তো বলেছিলাম। আজকে রিটেন হওয়ার মাঝে আমার একটা সোমবারের ক্লাস তো আমি নিতে পারি নাই, না হলে তো শুরু হয়ে যেত। কোনো সমস্যা নেই, খুব দারুণভাবে শেষ হয়ে যাবে, খুব ইফেক্টিভ উপায়ে শেষ হয়ে যাবে, খুব ইফেক্টিভ উপায়ে শেষ হবে। রিটেনের জন্য আমাকে কিন্তু খুব রেসপন্স করবা, আর আমি যা যা লিখতে দিব সেটা হচ্ছে লিখে নিয়ে আসবা, ঠিক আছে। আজকে বলে দিব বাক্য রচনা লিখবা, দেখবা ড্রিমের চ্যাপ্টারে শেষে আমি দেখাই দিব, ক্লাসের ইয়ে করার পরে দেখাই দিব। হ্যাঁ, বাক্য রচনা লিখবা আস্তে 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 করে। হ্যাঁ, উইকলি যতটুকু, কারণ এখানে শুধু সাবজেক্ট চাইনি, এখানে পিওর সাবজেক্ট চেয়েছে। ওকে ফাইন, প্রকৃত সাবজেক্টকে খুঁজে বের করতে হবে। প্রকৃত সাবজেক্ট খুঁজে বের না করলে হবে না। প্রকৃত সাবজেক্টের জন্য আমরা কি কি পড়েছি? প্রকৃত সাবজেক্টের জন্য আমরা পড়েছি রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সে সাবজেক্ট। প্রকৃত সাবজেক্ট, রিয়েল সাবজেক্ট খোঁজার জন্য রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন এর আগের সাবজেক্টই সাবজেক্ট। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে। রিলেটিভ প্রোনাউনের আগের সাবজেক্ট বাক্যের সাবজেক্ট, ঠিক আছে। রিয়েল সাবজেক্ট খুঁজতে হবে। আবার কি বলেছিলাম? প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট এন্ড নট যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না, কিন্তু প্রিপোজিশন থাকা সত্ত্বেও এই শব্দগুলো থেকে খুব সিরিয়াস। এবার লিখবা এবার লেখো not only বাট অলসো। ট্রান্সলেশনের সময় যেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আমাকে কথা না বলতে হয়। ট্রান্সলেশনে সাবজেক্ট দাঁড় করিয়ে দিবা সবার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন পরীক্ষা পেছাইছে, বি ইউনিট সি ইউনিট উভয় পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। সব কতগুলো সিট, কারা ফাইট করবে, কারা হ্যান করবে ত্যান করবে, তোমার দরকার নাই। তো তোমার দরকার একটা সিট। তোমার ভাই এত আদা পেঁচাইলে জিনিসপত্র ভাবনাই মাথায় নিয়ে আসবে না। তোমার কাজ পড়া, তোমার কাজ একটা সিট গ্র্যাপস করে নেয়া। কোথায় কে আসবে, কে ফাইট করবে, কে, কোনো আলেকজান্ডার বাংলাদেশে এমন নাই। কেউ পড়ালেখা করে না, সব 1% ছেলে পেলে ভালো আছে, সেটা বাদ দাও। বাকি 99% সব তোমার মতোই, সব তোমার মতো। সো ভয় পাওয়ার কিছুই নেই, কিচ্ছু নেই যে এটা অমুক ও তমুক হ্যান ত্যান, কিচ্ছু নাই। সারা দেশে মোটামুটি জায়গাতে অ্যাডমিশনের সময় আমি বিভিন্ন জায়গাতে ক্লাস নেই। এবার খুব দৃঢ়ভাবে এক্সপেরিয়েন্স আমার হচ্ছে, কোনো আলেকজান্ডারের দেখা পাইনি, ঠিক আছে। সো তোমার কোনো ভয় নেই, তোমার একটা সিট দরকার, একটা সিট দরকার। কে পরীক্ষা দিচ্ছে, কে কি দিচ্ছে, তোমার কাজটা তুমি করো। ইংরেজির প্রস্তুতিটা ভালোভাবে নাও, সকল বিশ্ববিদ্যালয় যেন কাভার হয়। সকল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ফিক্সড সিলেবাস বলা যায়। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেহেতু ইংরেজির কোনো সিলেবাস নাই, টেক্সট বইয়ের সমস্ত টপিকস গুলোই ইংরেজির সিলেবাস, এই জন্য আমরা প্রস্তুতিটা এমন ভাবে হোক যাতে সকল বিশ্ববিদ্যালয়ে ইংরেজির কনসেপ্টটা ঠিক থাকে। আর কথা না বলি, নট অনলি বাট অলসো লেখো। আইদার অর, নাইদার নর, রিয়েল সাবজেক্ট খুঁজে বের করবা। এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, এখানে একটা। তাহলে ভার্ব কেমন হবে? এই পরে যে থাকবে সেই প্রকৃত সাবজেক্ট, বাট অলসোর পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট, অরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট, নরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট। এটা রিয়েল সাবজেক্ট, এটা রিয়েল সাবজেক্ট।
বাট অলসোর পরে যে থাকবে সেই প্রকৃত সাবজেক্ট, অরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট, নরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট। সাবজেক্টের জায়গা অনেক বিশাল হতে পারে, ভার্বকে প্রভাবিত করবে যে সেই বাক্যের প্রকৃত সাবজেক্ট। ফাইন, রিয়েল সাবজেক্ট বের করতে হবে। তোমার পড়াই মন বসে না কেন অভ্রনীল? হ্যাঁ অভ্রনীল, কথা বলো তো। আচ্ছা আমরা শুক্রবারে তোমার সাথে আমি কথা বলবো, জুমে থাকবা। হ্যাঁ, অ্যাক্টিভ প্যাসিভ অবশ্যই দেখবা, না দেখে ছাড়বা না, অ্যাক্টিভ প্যাসিভ অবশ্যই দেখবা। এবার আমাকে বলো তো, দেখো ওয়ান্টস, মনোযোগ দাও। ভার্বের সাথে এস সিঙ্গুলার, ভার্ব প্লুরাল, ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, কোনো ভার্বই নাই, ঠিক আছে, ইজ ওয়ান্টিং এরকম হয় না আসলে। তাহলে ওয়ান্ট এবং ওয়ান্টস এই দুটোর মধ্যে থেকে আমাকে নিতে হবে। এইখানে যদি ভার্ব বসে তাহলে এই পুরো জায়গাটা কিন্তু সাবজেক্টের ছিল, কিন্তু আমাকে বলবা প্রকৃত সাবজেক্টকে, প্রকৃত সাবজেক্টটাকে বলো, প্রকৃত সাবজেক্টকে। ফাইন ফাইন ফাইন, সুন্দর, প্রকৃত সাবজেক্ট খুঁজে পেয়েছো, এই তো। প্রকৃত সাবজেক্টটা বলে ফেললেই আমরা উত্তর পেয়ে যাব। এই যে প্রকৃত সাবজেক্ট, অরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট, এটাই সাবজেক্ট। নরের পরে যে থাকবে সে প্রকৃত সাবজেক্ট, এটা সাবজেক্ট। সো স্টুডেন্টস এটা প্রকৃত সাবজেক্ট, স্টুডেন্টস প্লুরাল আছে, তাহলে ভার্বটিও হবে প্লুরাল। সো ওয়ান্ট সিঙ্গুলার, এই জন্য এ হয় নাই, ওয়ান্ট প্লুরাল রয়েছে। ওকে ফাইন ফাইন, প্রকৃত সাবজেক্ট খুঁজে বের করতে হবে। এবার দেখো দ্য ব্যাটসম্যান বাক্যের সাবজেক্ট, এখানে ভার্ব বসবে কিনা আমরা দেখি, পরে আর কোনো ভার্ব আছে কিনা। দ্য বল উইথ অল হিজ মাইট, না কোনো ভার্ব নেই, তাহলে এখানে একটা ভার্ব বসাও। ব্যাটসম্যান তার সমস্ত শক্তি দিয়ে বলকে আঘাত করেছিল, ব্যাটসম্যান তার সমস্ত শক্তি দিয়ে বলকে আঘাত করেছিল, বলো। ওকে ফাইন, হ্যাঁ আগের উত্তর হয়েছে, ব্যাটসম্যান তার সমস্ত শক্তি দিয়ে বলকে আঘাত করেছিল, ব্যাটসম্যান তার সমস্ত শক্তি দিয়ে বলকে আঘাত করেছিল। স্ট্রাইকের, স্ট্রাইকের পাস্ট ফর্ম কি? পাস্ট টেন্স আছে। স্ট্রাইকের না না কোনো প্রবলেম হবে না, বুঝছো না? 25 ব্যাচের যারা সায়েন্সের আছে তারা প্রি মেডিকেল করতেছে, তোমরা এই আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা এত পরিমাণের দুর্বল অবস্থার দিকে নিজেরাই দায়ী, তোমাদের যে মস্তিষ্ক নাই সেটা না। তোমরা ওই যে পরীক্ষা শেষ না করে পড়ো না, এখন থেকে 25-এ যারা আছে এখন থেকে অ্যাডমিশন গুরুত্বপূর্ণ। এই স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে না কিন্তু তোমাদের। স্ট্রাক, স্ট্রাইকের পাস্ট ফর্ম, পিসি দাসের ওই ওয়ার্ড ফরমেশন পড়া শুরু করো, বুঝতে পেরেছো? স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রাক, STRUCK, স্ট্রাক। ব্যাটসম্যান, ঠিক আছে, স্ট্রাইক এটা পাস্ট টেন্সে রয়েছে, স্ট্রাইকের পাস্ট ফর্ম হচ্ছে স্ট্রাক। ব্যাটসম্যান সর্বশক্তি দিয়ে বলটিকে আঘাত করেছিল। আবার বলো, এটা সাবজেক্ট, এখানে ভার্ব বসাও, আর কোনো ভার্ব নেই। এই দ্যাট দিয়ে একটু মনোযোগ দিবা, খুব ভালো করে বুঝো, সাবজেক্ট ভার্ব এই। এবার দ্যাট দিয়ে দেখো সাবঅর্ডিনেট ক্লজ তৈরি হলো। ফ্লিউ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে প্রিন্সিপাল ক্লজটিও পাস্ট টেন্স হবে, সিকোয়েন্স অফ টেন্স। এবার বসাও, কিভাবে ধরলাম? সাবজেক্টের পরে ভার্ব বসবে, তো হিটস ভার্ব সিঙ্গুলার, হিট ভার্ব প্লুরাল আবার আছে দেখো। সো আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে ভার্ব বসবে, কোন টেন্স নিব? আমার কাছে যখন ক্লজ থাকবে তখন তো স্পষ্ট
দ্যাট ইট ফ্লিউ, সাবঅর্ডিনেট ক্লজটি পাস্ট টেন্সে রয়েছে, তাহলে প্রিন্সিপাল ক্লজও পাস্ট টেন্সে হবে। প্রিন্সিপাল ক্লজ যে টেন্স থাকবে সাবঅর্ডিনেট তো ওই টেন্সেরই অন্তর্ভুক্ত হবে, সিকোয়েন্স অফ টেন্স তো আমাদের সেটাই বলে। হিটেড বলে কোনো শব্দ নেই আয়েশা মিম, হিটেড বলে কোনো শব্দ নেই। দেখো হিট, 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 হিটের তিনটা ফর্মই এক, এটা একটা উইক ভার্ব, যে সকল ভার্বের তিনটা ফর্মই এক। আবার দেখো গো, ওয়েন্ট, গন, দেখছো এর তিনটা ফর্ম তিন রকম, তাহলে এদেরকে আমরা স্ট্রং ভার্ব বলবো। যে সকল ভার্বের এক একটা ফর্ম এক এক রকম তাদেরকে আমরা স্ট্রং ভার্ব বলি। আর উইক ভার্ব বুঝতেই পারছো খুব দুর্বল প্রকৃতির ভাবের, এরা তার খোলস চেঞ্জ করার ক্ষমতা রাখে না। সো হিটেড বলে কিছু হয় না, হিট পাস্ট টেন্সই হিট। হ্যাঁ হিটের তিনটা ফর্মই এক, ওকে ফাইন, হিটের তিনটা ফর্মই এক, হিটের তিনটা ফর্মই এক। দেখে ফেলো তাহলে, চলে আসো, লেখো, এখানে লিখে ফেলো সুন্দর করে। বাক্যের শুরুতে is every থাকলে ভার্বটি হবে সিঙ্গুলার। ভার্বটি হবে সিঙ্গুলার। এরপর আমি কিন্তু এটা ব্যারন্সটা ধরবো, ইয়েস ক্লিপস, ভার্বটি হবে সিঙ্গুলার। শুরুতে কিচ্ছু, একদম শুরুতে ইস আছে, ভার্ব হবে সিঙ্গুলার, অর্থাৎ হ্যাজ এবং ইজ এই দুইজন বসতে পারবে। হ্যাভ এবং আর এরা বসার যোগ্যতা রাখে না। বাক্যের শুরুতেই যদি ইস এবং এভরি থেকে থাকে তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। সো হ্যাজ এবং ইজ এই দুইটা উত্তর হবে। এবার আসো, ইস মেম্বার অফ লার্জ ফ্যামিলি, পরিবারের বড় পরিবারের প্রত্যেক সদস্যের আছে, 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 তাহলে থাকার ইংরেজি কি? এই হ্যাজ। হিজ ওন সেট অফ প্রপার্টিস, বুঝতে পেরেছো কেন উত্তর হলো? ওকে ফাইন, কেন উত্তর হলো পুরো বিষয়টাকে ক্লিয়ার করে ফেলবা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পুরো বিষয়টাকে ক্লিয়ার করে ফেলো। ওকে সুন্দর, পুরো কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলো। চলে আসো, 1/3 দেখেছো, 1/3 কে আমরা কি বলবো? ভগ্নাংশ, 1/3, ইংরেজিতে আমরা বলবো ফ্র্যাকশন। ফ্র্যাকশন, আমরা দেখো ফ্র্যাকশনের পরে এখানে একটু খেয়াল করে দেখো, এই দেখো ফ্র্যাকশন, এই ফ্র্যাকশনের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বলে দিবে ভার্ব কেমন হবে। ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, ওই ফ্র্যাকশনের পরে যে থাকবে সেই বলে দিবে ভার্বটি কেমন হবে। ফ্র্যাকশনের পরে যে নাউন, ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, 1/2, 3/5, 4/10, এই তো ভগ্নাংশ। সো ফ্র্যাকশনের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি বলে দিবে ভার্বটি কেমন হবে। এই যে 1/3 ভগ্নাংশ তুমি পাচ্ছ, এই ভগ্নাংশের পরে যে আছে সেই বলে দিবে ভার্বটি কেমন হবে। আছে দেখো দ্য স্টুডেন্টস, তাহলে দ্য স্টুডেন্টস আমরা সাবজেক্টটাকে প্লুরাল পেয়ে যাচ্ছি, প্লুরাল, তাহলে ভার্বটিও হবে প্লুরাল। সো রিমেইনস ভার্বের সাথে সিঙ্গুলার এস যোগ আছে মানে সিঙ্গুলার, এই জন্য হচ্ছে না। ইজ সিঙ্গুলার এই জন্য হচ্ছে না,
তাহলে আর এবং ডু এই দুটো আমরা নিতে পারি। দেখো 1/3 অফ দি স্টুডেন্টস কি করতেছে, আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে উপস্থিত। ওকে ফাইন, সুন্দর সুন্দর। সুন্দর, এই তো হচ্ছে। পরের কোশ্চেন দেখো, খুব মনোযোগ দিয়ে, দুর্ধর্ষ কোশ্চেন, এলোমেলো করে ফেলো না। ইচ অফ দ্য স্টুডেন্টস, আমরা একটু ভালো করে বুঝি, আমি আবার একটু রিপিট করি। ওয়ান অফ, ইচ অফ, আবার লিখলাম। ইচ অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার এবং প্রোনাউনও হবে সিঙ্গুলার। আমরা বলেছিলাম সমস্ত কোরাম ভেঙে যাবে যদি রিলেটিভ প্রোনাউন থাকে। এই দেখো রিলেটিভ প্রোনাউন রয়েছে। রিলেটিভ প্রোনাউনের আগে যে থাকবে সেই সাবজেক্ট, দ্য স্টুডেন্টস, এটাই প্রকৃত সাবজেক্ট, এবং এই সাবজেক্টের ভার্ব হচ্ছে এটা, এই যে ফাইল্ড, দেখছো, ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম। আচ্ছা, ফিল পরিপূর্ণ করেছিল, এটা ভার্ব। সাবজেক্ট ভার্বের কোরাম কিন্তু শেষ। এখন তারপরেও বেঁচে আছে ইস, তারপরেও বেঁচে রয়েছে ইস। তো যখন ইস এবং এভরি থাকবে তখন ভার্বটিকে আমরা সিঙ্গুলার করে নিব, তখন ভার্বটিকে আমরা এখানে সিঙ্গুলার করে নিব এই জায়গাতে। সো হ্যাভ হচ্ছে না, আর হচ্ছে না, হ্যাজ অ্যাপিয়ার্ড দ্য টেস্ট। ইচ অফ দ্য স্টুডেন্টস হু ফিল্ড আউট দ্য অ্যাডমিশন ফর্ম, যারা অ্যাডমিশন ফর্ম পূরণ করেছিল তারা প্রত্যেকেই হ্যাজ অ্যাপিয়ার্ড অ্যাট দ্য টেস্ট, পরীক্ষাতে হাজির হয়েছে। বুঝতে পেরেছো? কথা শোনা যাচ্ছে না? আবার দেখো, ওহো, ঝামেলা বাঁধাই গেল তো প্রশ্নটা। এই পুরো এই স্লাইডে প্রবলেম হয়েছে, ওটা নিয়ে আমরা কথা বলবো। স্লাইডে প্রবলেম। আরে আমার নতুন ফোন না, নতুন ফোন কিনলাম, 15 Pro Max কিনলাম, একদম নতুন। এখন আমার ফোনে সমস্যা, কি সমস্যা বুঝতেছি না, সব নতুন ডিভাইস। হ্যাভ প্লুরাল, হ্যাজ সিঙ্গুলার, ঠিক আছে আরাফাত? চার শেষ হইলে হবে? ক্লাস তো দীর্ঘ সময় ধরে হবে, এখন এই মাসটা নভেম্বরটা অনেক বড় ক্লাস হবে, বুঝছো? একটু মেন্টালি প্রস্তুতি নাও। নভেম্বরের ক্লাসটা বড় ক্লাস হবে, ডিসেম্বর সাজেশন ভিত্তিক ক্লাস হবে। তোমাদের পরীক্ষা, এটা বুঝতে পারছো? নভেম্বরের ক্লাস ডিউরেশন বড় হবে, ডিসেম্বরের ক্লাস সাজেশন ভিত্তিক হবে। ক্লাসের অনেকগুলো ফেজ আছে, অনেকগুলো ফেজ, এমনি এমনি তো চান্স হবে না, ঠিক আছে? গড়পড়তা পড়ে গেলে হবে না। এইটা এমন হয়ে গেল কেন? এখানে একটা প্রশ্ন ছিল, কি চমৎকার প্রশ্ন, এই পুরোটাই মুছে গেল কেন? আমি তো হ্যাঁ ইরেজ ব্যবহার করেছিলাম, বাট এরকম কাহিনী হবে কেন? এই $10,000, খেয়াল করো,
$10,000, এটা সবাই পারো। মানি, টাইম এবং ডিস্টেন্স। মানি, টাইম এবং ডিস্টেন্স, বুঝছো? এরা আনকাউন্টেবল নাউন। এরা আনকাউন্টেবল নাউন। এদের একক গণনা করা যায়, কিন্তু এদেরকে গণনা করা যায় না। তুমি ধরো বললা $10,000, এটা গুনতেছ, অবশ্যই গোনা যায়, এটা মানি এর একক। এদের একক গণনা করা সত্ত্বেও, এদের একক গণনা করা যায়। এদের এককগুলো সিঙ্গুলার প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্বটি কনস্ট্যান্ট, ভার্ব সবসময় সিঙ্গুলারই হবে। ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, ঠিক আছে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এটাই আমরা বললাম, নাহিদ টাকা গুনতে পারো, ডলার গুনতে পারো, রুপি গুনতে পারো, এদের একক গোনা যায়। টাইম, মিনিট, সেকেন্ড, আওয়ার গোনা যায়, বাট টাইমের অ্যাকচুয়াল টাইম গণনা করা যায় না। মাইল গুনতে পারো, কিলোমিটার গুনতে পারো, বাট ডিস্টেন্স গণনা করা যায় না। ঠিক আছে? আচ্ছা শোনো, 1000, 100 এদের সাথে এর যোগ হয় না, হলে দ্বিরুক্তি হয়ে যায়, দুইবার উক্ত হয়েছে এমন। আর এখানে না হওয়ার পেছনে আরো কারণ আছে, এরা নাউন অ্যাডজেক্টিভ হয়ে গেছে। সো $10,000 ইজ আ লট অফ মানি। $10,000 ইজ আ লট অফ মানি। $10,000 ইজ আ লট অফ মানি। আর্মি অবশ্যই কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি হচ্ছে কালেকটিভ নাউন। ওকে, এবার চলে আসো প্রচুর স্যালাইন খাচ্ছি আর ডাবের পানি খাচ্ছি, বুঝছো? কিন্তু আমার উইকনেসটা যাচ্ছে না। আর্মি কালেকটিভ নাউন। কালেক্ট মানে কি বলো? সংগ্রহ করা, তাই না? মানে অনেক কমন নাউনকে একসাথে করে নেয়, একটা দল বানানো। তোমরা সাবধানে থেকো, বুঝছো? ডেঙ্গু হলে কিন্তু খুব বিভৎস হয়ে যাচ্ছে অ্যাডমিশনের সময়। সো একটু ঘুমানোর টাইম কোথায়, কি বলো এইসব? ঘুমাবো কখন? ঘুমানোর কোনো সময় নেই। তোমাদের কন্টেন্ট বানানো, মানে একটা ক্লাসের কন্টেন্ট বানানো অনেক কাহিনী আছে। সুস্থ তো হতেই হবে, অ্যাডমিশনের সময় এগুলো ঝামেলা। তো চলে আসো তাহলে এবার পরের কোশ্চেনে আমরা আসি আস্তে আস্তে, অনেক বড় কোশ্চেন গুলোর। আচ্ছা, এই লিস্টটা আমি লিখতেই চাচ্ছিলাম না, দরকারই নাই, তারপরেও আমরা লিখি। অ্যালং উইথ দরকার নাই, দেখো উইথ প্রেপোজিশন আছে, প্রেপোজিশন থেকে বাদ দিলেই হলো। টুগেদার উইথ, ফর বোথ, in addition, accompanied by, দরকার নেই মুখস্থ করা, এমনি লজিক দেখবা। accompanied with, as well as,
as well as excluding। দেখছো এখানে যতগুলো শব্দ লিখেছি এই এক্সক্লুডিং ছাড়া কার্যত সবার সাথেই দেখো প্রেপোজিশন আছে। সো আমরা একবারেই বলতে পারি প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না। সো এইসব করার কোনো মানে হয় না, দরকারও নাই। এমনি শিখতে হবে সাবজেক্ট জোড়া দেওয়ার জন্য। এটা প্রকৃত সাবজেক্ট, এদেরকে আমরা রিয়েল সাবজেক্ট বলবো। এই বলে দিবে ভার্ব কেমন হবে, এই সাবজেক্টটা বলবে ভার্ব কেমন হবে। ঠিক আছে, আসো তাহলে খুব ভালো করে দেখো। সিলভার অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে আছে সে সাবজেক্ট, সিলভার সাবজেক্ট। এই সিলভার সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে হ্যাভ না হ্যাজ হতে হবে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? ওকে ফাইন। আচ্ছা ওকে, এই এখনো সেই মশার মধ্যেই আছো এখনো? না, এত ছেলেপেলে মানে। আচ্ছা, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ পাচ্ছ, এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে আছে সেই সাবজেক্ট বাংলা সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। আর এজন্য হয় নাই প্রেপোজিশন থেকে সব বাদ চলে গেল, তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য মেয়র সিঙ্গুলার, ভার্বটি হবে সিঙ্গুলার। সি অপশন কারেক্ট। প্রেপোজিশন থেকে সব বাদ, তাহলে সাবজেক্ট দ্য কিং, আর কেন হবে ভুল। সো সি অপশন কারেক্ট ফর্ম হয়েছে। বুঝতেই পেরেছো আশা করি কেন হয়েছে। ওকে ফাইন ফাইন। ওকে সুন্দর। পরের কোশ্চেনে চলে আসো। ঠিক একইভাবে এটা আমরা না দেখি, নর আছে। এই যে আমরা বলেছিলাম নট অনলি বাট অলসো, আইদার অর, neither nor। এখানে একটা সাবজেক্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। ভার্ব কেমন আছে সে বলে দিবে। ঠিক আছে, সো হিজ ফ্রেন্ড, সাবজেক্ট দেখো সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর কেন হবে? সো আর ইনভাইটেড বাদ চলে যাচ্ছে, ইজ ইনভাইটেড টু স্পিক এট দ্য সেমিনার। এ অপশন কারেক্ট ফর্ম। ওকে ফাইন, রিয়েল সাবজেক্ট চিনে ফেলেছো, সুন্দর। পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে চলে আসো। ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। আমাকে বলো তো ফ্রিকুয়েন্ট কোন পার্টস অফ স্পিচ, একটু বলো ফ্রিকুয়েন্ট এটা কোন পার্টস অফ স্পিচ? ব্যাডলি অ্যাডভার্ব, ফ্রিকুয়েন্ট কোন পার্টস অফ স্পিচ? তাড়াতাড়ি বলো, ফ্রিকুয়েন্ট এটা কোন পার্টস অফ স্পিচ? ফ্রিকুয়েন্ট এটা কোন পার্টস অফ স্পিচ? দ্রুত বলো। ফ্রিকুয়েন্ট, ব্যাডলি অ্যাডভার্ব, হ্যাঁ। ফ্রিকুয়েন্ট কোন পার্টস অফ স্পিচ? ফ্রিকুয়েন্টলি অ্যাডভার্ব, ফ্রিকুয়েন্ট কোন পার্টস অফ স্পিচ?
অ্যাডজেক্টিভ, ফাইন, একটা উত্তর পেয়েছি আমরা, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর পরে কে বসে বলো? নাউন বসে, অর্থাৎ এই গ্যাপে একটা নাউন বসে যাবে। আমরা সেই ছোট কাল থেকে পড়ে আসতেছি, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে অ্যাডভার্ব। সো ফ্রিকুয়েন্ট যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এখানে একটা নাউন বসবে। আবার দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, আমরা থার্ড লেকচারে পড়েছিলাম সাবজেক্টের আগে অ্যাডভার্ব, অবজেক্টের পরে অ্যাডভার্ব, মূল ভার্বের আগে এবং মূল ভার্বের পরে অ্যাডভার্ব বসে। সো এটা যদি অ্যাডভার্ব হয়, সো এখানে একটা ভার্ব বসে যাবে। আস্তে আস্তে বুঝো। এবার আমরা এই সেকেন্ড গ্যাপের জন্য ভার্ব নিব আর প্রথম গ্যাপের জন্য নাউন নিব। নাউনটি সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হবে, সহজ হিসাব। নাউন সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল মানে ভার্ব প্লুরাল। স্পষ্ট? আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে বসাই। ক্লোজার, ক্লোজার, ক্লোজার নাউন একদম এস মুক্ত, তার মানে নাউনটি আছে সিঙ্গুলার, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার, অর্থাৎ অ্যাফেক্টের সাথে এস যোগ হবে, অ্যাফেক্টস। কিন্তু এখানে প্লুরাল আছে, এই জন্য এ অপশন হইল না। এখানে ক্লোজার বানানই ভুল আছে, তার অর্থই হারাইছে। এবার দেখো, ক্লোজার্স নাউনটি আছে এস যোগ আছে, মানে প্লুরাল হয়েছে, তাহলে ভার্বটি হবে প্লুরাল, অ্যাফেক্ট, কিন্তু আছে অ্যাফেক্টস, সিঙ্গুলার আছে, এই জন্য সি হলো না। ক্লোজার্স সাবজেক্ট দেখো প্লুরাল আছে, নাউন প্লুরাল, অ্যাফেক্ট ভার্বও প্লুরাল আছে, সো ডি অপশন কারেক্ট ফর্ম। অর্থাৎ ফ্রিকুয়েন্ট ক্লোজার ব্যাডলি অ্যাফেক্ট, মারাত্মকভাবে, খুব খারাপভাবে একাডেমিক প্রোগ্রেসকে প্রভাবিত করে, যত্রতত্র প্রতিষ্ঠান যে বন্ধ থাকলে। বুঝতে পেরেছো কনসেপ্ট? আশা করি বোঝার কথা। ওকে, ফাইন। আচ্ছা, নরের পরে যে থাকবে সেই প্রকৃত সাবজেক্ট, হার ব্রাদার্স, এটাকে আমরা রিয়েল সাবজেক্ট বলবো। হার ব্রাদার সাবজেক্ট প্লুরাল, তাহলে ভার্বটি হবে প্লুরাল, নিড। সাবজেক্ট প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, একদম সহজ ব্যাপার। পরের কোশ্চেনে দেখো, এবার চলে আসো রিয়েল সাবজেক্ট। আবার আমরা জানি সাবজেক্ট ভার্ব এমন হয়, কিন্তু এই সাবজেক্টের জায়গাতে যখন হেয়ার বসে যাবে, এই সাবজেক্টের জায়গাতে যখন দেয়ার বসে যাবে, এই সাবজেক্টের জায়গাতে যখন নো লঙ্গার বসে যাবে, তখন সাবজেক্টটা সত্তা হারাবে, সাবজেক্টটার জায়গা হারাবে, সাবজেক্ট চলে যাবে ভার্বের পরে, এখানে, এখানে, এই জায়গাতে। হেয়ার, দেয়ার কখনোই বাক্যের সাবজেক্ট না, এদেরকে আমরা ইন্ট্রোডাক্টরি বলে থাকি, ইন্ট্রোডাক্টরি বলে থাকি। ঠিক আছে? হেয়ার, দেয়ার এবং নো লঙ্গার, ইটও ইন্ট্রোডাক্টরি, ইট আবার প্রোনাউনও হতে পারে। সো এরা যখন সাবজেক্টে জায়গা দখল করবে, তখন সাবজেক্ট চলে যাবে ভার্বের ঠিক পরে।
এই জন্য অ্যানি নার্সিং স্কুলস এটা সাবজেক্ট, এবং এটা দেখো প্লুরাল আছে, বহুবচন রয়েছে, তাহলে ভার্ব হবে কি প্লুরাল। সো ইজ তো হচ্ছে না, ওয়াজ তো হচ্ছে না, আর হচ্ছে। আর দেয়ার অ্যানি নার্সিং স্কুল, চট্টগ্রাম জায়গার আগে আমরা প্রিপোজিশন ইন ব্যবহার করতে পারি। বুঝতে পেরেছো নিশ্চিত? ওকে ফাইন। আচ্ছা, 16 আবার এ কিভাবে হয় বলো? এটা তো হয়ই না। সাবজেক্ট দেখো, সাবজেক্ট দেখো। আচ্ছা, পরের কোশ্চেন, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল হবে দোজ ম্যাট্রিসেস, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার। দেখো এটা প্লুরাল আছে, আর প্লুরাল আছে, হ্যাভ প্লুরাল আছে, সো ফিলস সিঙ্গুলার আছে। সি অপশন কারেক্ট ফর্ম। Neither of those mattresses feels comfortable. ফিল একটা লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ বসেছে। বুঝতে পারছো? উফ, এত ব্যথা রে ভাই আমার। ওকে ফাইন। আচ্ছা, চলে আসো এবার। এটা একটু আগেই পড়েছি আমরা। ফ্রিকুয়েন্ট ক্লোজার্স অফ ইউনিভার্সিটি, প্রিপোজিশন থেকে সব বাদ। এটা সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল মানে ভার্বটি হবে প্লুরাল। একটু আগেই পড়েছি অ্যাফেক্ট প্লুরাল। এ অপশন কারেক্ট। ইফেক্ট অর ইফেক্টস এরা নাউন ছিল। আর যত্রতত্র ইউনিভার্সিটি বন্ধ থাকলে ড্যামেজ হয় না। ড্যামেজ মানে তো বুঝোই, ড্যামেজ, ড্যামেজ মানে ক্ষতি। এটা আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। আনকাউন্টেবল এর সাথে যখন এসরি এর যোগ হয় তখন তার অর্থ হারায়, নতুন অর্থ নেয়। আর ড্যামেজেস শব্দের অর্থ ক্ষতিপূরণ। সো ইউনিভার্সিটি যখন বন্ধ হয়, যত্রতত্র বন্ধ হয়, তখন একাডেমিক প্রোগ্রেস এফেক্ট, প্রভাব ফেলে, ব্যাডলি এফেক্ট। এ অপশন কারেক্ট ফর্ম। ওকে ফাইন, এফেক্ট হবে। সুন্দর। কি লিখেছো? হ্যাঁ, অ্যাডজেক্টিভ একা বসে, এদেরকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। কি এদের নাম, কি সব নাম ফেসবুক আইডিতে ব্যবহার করে। হ্যাঁ, ওয়াজ সিঙ্গুলার, ওয়ার প্লুরাল, ঠিক আছে, এভাবে দেখবা। চলে আসো, হাউ মেনি। সো মনোযোগ দাও। আমরা পড়েছিলাম ফিউ। ফিউ এর কম্পারিটিভ ফর্ম হচ্ছে ফিওয়ার। এ ফিউ, দা ফিউ এবং ম্যানি। ম্যানি এদের পরে কাউন্টেবল নাউন, গণনা করা যায়, এবং প্লুরাল হতে হবে। গণনা করা যাবে কিন্তু প্লুরাল, অর্থাৎ ওই নাউনটার সাথে সরি এর যোগ থাকবে, অর্থাৎ তার প্লুরাল ফর্ম থাকবে, ঠিক আছে। অর্থাৎ ম্যানি এর পরে কাউন্টেবল নাউন প্লুরাল বসে, আর মাসের পরে আনকাউন্টেবল নাউন বসে যাবে। বুঝতে পারছো? সো ম্যানি আছে, তাহলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস হবে ইউনিভার্সিটিস, প্লুরাল হবে, ইউনিভার্সিটি না বাদ, ইউনিভার্সিটিস আর। হাউ মেনি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিস আর দেয়ার ইন বাংলাদেশ? বাংলাদেশে কতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, বি অপশন কারেক্ট ফর্ম। আচ্ছা, ইউনিভার্সিটিস দিলেই কি ইজ হবে, আবার সি কেন হলো বলো?
আচ্ছা ওকে ফাইন, বুঝতে পারি নাই, সরি। এবার চলে আসো, নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল টু উইমেন, কিন্তু ভার্বটি হবে সিঙ্গুলার, কিন্তু আর আছে, বাদ চলে গেল। নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল ভার্ব হবে সিঙ্গুলার, বি। নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল ভার্ব সিঙ্গুলার হচ্ছে না। নাইদার অফ এর পরে সাবজেক্ট প্লুরাল উইমেন হবে, এই কারণে ভুল গিয়েছে এখানে। সো আমরা বি অপশন কারেক্ট ফর্ম পেয়েছি। এই তোমাদের ক্লিপস্টোফেল আছে? এটা আছে, এটা এর 70 এবং 77 পেজ সলভ করে আমাকে পাঠাবা। পেজ নাম্বার 70, 70 এবং 77। ওকে, পেজ নাম্বার 70 আর 77, দুইটা পেজ আছে, 30টা উদাহরণ আছে, ওখানে টিক দিয়ে বইতে আলাদা কথাই লেখা দরকার নাই, বইতেই দাগাবা। চলে আসো, দেখো এ বাস্কেট অফ অ্যাপলস, এই পুরো জায়গাটা সাবজেক্টের। প্রপোজিশন যুক্ত সাবজেক্ট বাক্যের সাবজেক্ট হবে না। এ বাস্কেট, এদেরকে আমরা রিয়েল সাবজেক্ট বলবো, প্রকৃত সাবজেক্ট। শুধু এ বাস্কেটকে আমরা রিয়েল সাবজেক্ট বলবো। এ বাস্কেট দেখো সিঙ্গুলার ফর্ম, তাহলে ভার্বটি হবে সিঙ্গুলার। হ্যাভ প্লুরাল, তাহলে হ্যাজ বিন সোল্ড, হ্যাজ বিন সোল্ড। ওকে ফাইন, হ্যাজ বিন সোল্ড। সুন্দর, তোমাদের উত্তর হচ্ছে। এবার বলো, হি বট আ নিউ কার, এটা প্রিন্সিপাল ক্লজ, শেষ। এই বিকজ থেকে সাবঅর্ডিনেট ক্লজ। কেন? তার হিজ ওল্ড ওয়ান, তার মানে তার পুরনো কার, এটা সাবজেক্ট। ড্যাশ ডাউন, তার পুরনো কার ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো? এটা প্রিন্সিপাল ক্লজ। দেখেছো প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে রয়েছে? পাস্ট। তাহলে কিন্তু এই যে সাবঅর্ডিনেট ক্লজ পাচ্ছ, এটা যেন পাস্টের অন্তর্ভুক্ত। এবার সলভ করবা। ব্রোক অর হ্যাড বিন ব্রোকেন? ব্রোক, নো, হ্যাজ ব্রোকেন আমরা আর উত্তর করতে পারি না ভাই, কারণ দেখো হি বট পাস্ট টেন্সে আছে, প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে রয়েছে সাবঅর্ডিনেট সেই টেন্সের অন্তর্ভুক্ত হবে। আচ্ছা বলতেছি, বইয়ের নাম একটু আগে বলতেছি। প্রিন্সিপাল ক্লজ, না 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 না, ভুল করে ফেলতেছো। আবার দেখো, আবার দেখো, হি বট আ নিউ কার, দেখেছো হি সাবজেক্ট, বট ভার্ব, হি বট আ নিউ কার, এটাকে আমরা বলি প্রিন্সিপাল ক্লজ। আর এই যে বিকজ আছে, অ্যাজ আছে, সিন্স আছে, দো, অলদো, ইভেন দো, এদেরকে আমরা ক্লজ মার্কার বলি। এই ক্লজ মার্কার থেকে এটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ যে টেন্সে হবে, সাবঅর্ডিনেট ক্লজ সেই টেন্সের অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? যারা এই কনসেপ্টটা এখনো বুঝো নাই, ভালো করে বুঝো। দেখো, শি reassured me,
সে আমাকে আশ্বস্ত করেছিল যে she dash post the letter. খুব মনোযোগ দিবা। she reassured me, এটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লজ। দ্যাট থেকে শুরু হয়েছে সাবঅর্ডিনেট ক্লজ। রিঅ্যাসিউরড ভালো করে বুঝো, তাহলে প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে? পাস্ট। এবং সাবঅর্ডিনেট ক্লজও পাস্টের অন্তর্ভুক্ত। আমাকে বলো, সে চিঠিটি আগে পোস্ট করেছিল নাকি আগে আশ্বস্ত করেছিল? কোনটা আগে ঘটেছে বলো? চিঠিটি আগে পোস্ট করেছে নাকি আগে আশ্বস্ত করেছে? বলো তো, চিঠিটি আগে পোস্ট করেছে নাকি আগে আশ্বস্ত করেছে? আমি তোমাকে চিঠি পাঠিয়ে আবার ফোন দিলাম, ভাই তোমাকে কিন্তু চিঠি পাঠিয়েছি, দাওয়াতে চলে এসো। তাহলে চিঠিটি আগে পাঠানো হয়েছে নাকি আগে পোস্ট করা হয়েছে? আগে পোস্ট করেছে, ফাইন, পোস্ট আগে করেছে, দারুন। যেটি আগে হবে সেটি পারফেক্ট, আর যেটি পরে হবে সেটি ইনডিফিনিট। যেটি আগে হবে সেটি পারফেক্ট, যেটি পরে হবে সেটি ইনডিফিনিট। তাহলে এটি হবে পারফেক্ট। কেমন পারফেক্ট হবে প্রিন্সিপাল ক্লজ বলে দিবে। এটা যেহেতু পাস্ট টেন্স আছে তাহলে এটি পাস্ট পারফেক্ট হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে হ্যাড পোস্টেড। এ যদি প্রেজেন্ট হতো এটা প্রেজেন্ট পারফেক্ট হতো। এবার বলো, হি বট এ নিউ কার, নতুন কার আগে কিনেছে নাকি কারটি আগে নষ্ট হয়েছে? পুরনোটা আগে নষ্ট হয়েছে নাকি নতুন কার আগে কিনেছে? বলো। আচ্ছা, ফয়সাল বললা শি হ্যাড বিন পোস্টেড। এই, সে কি পোস্ট করতে পারে চিঠি? পারলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হলে হ্যাড থার্ড ফর্ম, প্যাসিভ হলে হ্যাড বিন থার্ড ফর্ম। তো সে তো পোস্ট করতে পারে, তাই না? পারলে অ্যাক্টিভ, অ্যাক্টিভ হইলে হ্যাড পোস্টেড, বিন তো তখনই আসবে যখন প্যাসিভ হবে। কার নষ্ট হয়েছে আগে, পুরনোটি আগে নষ্ট হয়েছে, পরে সে নতুন কিনেছে। যেহেতু পুরনোটি আগে নষ্ট হয়েছে, সেটি যেটি আগে হবে সেটি পারফেক্ট। হ্যাড ব্রোকেন, হ্যাড ব্রোকেন। এবার কার তো নিজে নিজে কিছু হইতে পারে না, তাহলে প্যাসিভ, এই জন্য আসছে বিন। হ্যাড বিন ব্রোকেন। বুঝতে পারছো এই কনসেপ্টটা? ওকে, ফাইন ফাইন, ঠিক আছে। আজকে আমি যাব, আমার এত ক্লাস এতখানি দীর্ঘ সময় নেওয়ার মধ্যে এখনো ফিট হই নাই। আগামী শুক্রবার পর্যন্ত ওয়েট করতে হবে তোমাদের। এখনো আমি শারীরিকভাবে ফিট না, বুঝতে পারতেছো? ওকে, আমি আজকে লিভ নিব। হ্যাঁ, আজকে আমি লিভ নিব। এখনো এরকম ফিট হয় নাই এখনো পুরোপুরি। আরে মোটামুটি ঠিক হয়েছিলাম বুঝছো, বুধবারে বেশ ভালোই সুস্থই ছিলাম। বুধবারে পাকনামি করে এক জায়গায় ক্লাস নিতে গেছিলাম, তারপরেই প্লাটিলেট আসলে ভীষণভাবে কমতেছিল। শুক্রবারে ক্লাস নেব, শুক্রবার 7টায়। হ্যাঁ 7টায়, শুক্রবার 7টায়। টোফেল সলভ করে এখনই পাঠাও বুঝছো, 77 আর 70 পেজ, 70 পেজ আর 77 পেজ। আচ্ছা, আরেকজন বলছিল বইটার নাম এই যে এটা, টোফেল, ক্লিফস টোফেল, ক্লিফস টোফেল। ওকে, 70 পেজ আর 77 পেজ হোমওয়ার্ক। পেজ নাম্বার 70 আর পেজ 77। যাদের বই নাই তারা কি করবা, এই একজন একটু গ্রুপে ইয়ে করো তো, পোস্ট করো, আর আমি টেলিগ্রাম গ্রুপে ছবি দিচ্ছি। হ্যাঁ,
ওকে সোহান, সবাই ভালো থেকো, আর একটু ইয়ে করো, বুঝছো না, প্রচন্ড পরিমাণের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। না থাকলে ওই যে টেলিগ্রামে এখন ছবি দিচ্ছি, আর বইটা ম্যানেজ করে ফেলো, এটার দাম এত আহামরি কিছু না। অ্যালফাবেট থাকলে ইজ কেন হবে, কোনটা ইজ হবে বুঝি নাই। অ্যালফাবেট থাকলে কোন অ্যালফাবেট থাকলে? জান্নাতুল মাওয়া, তোমার প্রশ্ন বুঝি নাই। এই কেউ একজন পোস্ট করো তো গ্রুপে। পিডিএফ একটা, এই বইয়ের পিডিএফ আছে। এই পিডিএফটা, সোহান পিডিএফটা দাও তো ভাই, সোহান পিডিএফটা দিয়ে দাও।